গত পর্বে আমরা জেনেছি পল্লীবাসীকে শায়েস্তা করতে চিরুপাল কি ফন্দি করেছিল। এই পর্বে আমরা জানব কে প্রতিহিংসাবশে শ্রীহরির বাগানের সব গাছ কেটে ফেলেছে। ঢাকের বাজনার শব্দে ভোরবেলা কেন, তখনও খানিকটা রাত্রি ছিল। যতীনের ঘুম ভাঙিয়া গেল। গাজনের ঢাক। পূর্বে চৈত্রের প্রথম দিন হইতেই গাজনের ঢাক বাজিত। গতবার হইতে পাতু দেবোত্তর চাকরান জমি ছাড়িয়া দেওয়ার পর চৈত্রের ২০ তারিখ হইতে ঢাক বাজিতেছে। ভিন্ন গ্রামের একজন বায়ানের সঙ্গে নগদ বেতনে নূতন বন্দোবস্ত হইয়াছে। শেষ রাত্রিতে ঢাকের বাজনা যতীনের বেশ লাগিল। ঢাকের বাজনার মধ্যে আছে একটা গুরুগম্ভীর প্রচণ্ডতা। রাত্রের নিস্তব্ধ শেষ প্রহরে প্রচণ্ড গম্ভীর শব্দের মধ্যেও একটি পবিত্রতার রেশ সে অনুভব করিল। দরজা খুলিয়া সে বাহিরে আসিয়া বসিল। সে আশ্চর্য হইল, গ্রামখানায় এই শেষ রাত্রেই জাগরণের সাড়া উঠিয়াছে। ঢেঁকিতে পার পড়িতেছে। মেয়েরা ইহারই মধ্যে পথে বাহির হইয়াছে। হাতে জলের ঘটি। চণ্ডীমণ্ডপে জল দিতে চলিয়াছে। রাঙাদিতি বড় বড় করিয়া ৩৩ কোটি দেবতার নাম করিতেছে। এখান হইতে শোনা যাইতেছে। জনকয়েক গাজনের ভক্ত স্নান শেষ করিয়া ফিরিতেছে। তাহারা ধ্বনি দিতেছে, বলো শিব শিব হে হর হর বোম, হর হর বোম। যতীন সকালেই ওঠে, কিন্তু এই শেষ রাত্রে সে কোনোদিন ওঠে নাই। পল্লীর এ ছবি তাহার কাছে নূতন। সে যখন ওঠে তখন রাঙাদিদি ভগবানকে এবং পিতৃপুরুষকে গালিগালাজ আরম্ভ করে। মেয়েদের ঘরের পাট কাম দেবার্চনা শেষ হইয়া গৃহকর্ম আরম্ভ হইয়া যায়। অনিরুদ্ধের বাড়ির খিড়কির দরজা খুলিয়া গেল। আবছা অন্ধকারের ছায়ামূর্তির মতো উচ্চিংড়ে ও গোবরা বাহির হইয়া গেল। তাহাদের পিছনে বাহির হইয়া আসিল পদ্ম, তাহার হাতেও জলের ঘটি। একটানা ক্যাঁকো শব্দে একখানা সার বোঝাই গরুর গাড়ি চলিয়া গেল। শেষ রাত্রি হইতেই মাঠের কাজ শুরু হইয়া গিয়াছে। সার ফেলার কাজ চলিতেছে। সারের গাড়িতেই আছে জোয়াল লাঙল। সার ফেলিয়া জমিতে লাঙল চষিবে। সেদিনের জলের রস এখনও জমিতে আছে। মাটির গতর এখনও চমৎকার, অর্থাৎ রোদ পাইয়া কাদার আঠা মরিয়া মাটি চমৎকার চাষের যোগ্য হইয়াছে। লাঙলের ফাল কোমল মাটির মধ্যে আকণ্ঠ ডুবিয়া চিরিয়া চলিবে নিঃশব্দে, নির্বিঘ্নে, স্বচ্ছন্দ গতিতে, ছানার তালের মধ্যে ধারালো ছুরির মতন। বড় বড় চাই দুই পাশে উল্টাইয়া পড়িবে, অথচ লাঙলের ফালে এতটুকু মাটি লাগিবে না। সামান্য আঘাতেই চাইগুলি গুঁড়া হইয়া যাইবে। গরু মহিষগুলি চলিবে অবহেলায় ধীর অনায়াস গতিতে। এই কর্ষণের মধ্যে চাষের বড় আনন্দ। অন্তরে অন্তরে যেন আনন্দের রস ক্ষরণ হয়। একসঙ্গে সারিবন্দি শোভাযাত্রার মতো হাল গেল ৬খানা। পিছনে ৪খানা সার বোঝাই গাড়ি। বড় বড় হৃষ্টপুষ্ট সবলকায় হেলে বলদগুলি দেখিলে চোখ জুড়াইয়া যায়। এগুলি সবই শ্রীহরি ঘোষের। ঘোষের ঘরে ১০খানা হাল, ২০ জন কৃষাণ। ঘোষের সুপ্রসন্ন ভাগ্যোচ্ছটার প্রতিফলন তাহার সর্বসম্পদে পরিস্ফুট। যতীন জামা গায়ে দিয়া বাড়ি হইতে বাহির হইয়া পড়িল। অতিক্রম করিয়া আসিয়া পড়িল মাঠে। দিগন্ত বিস্তীর্ণ মাঠে। মাঠের প্রান্তে ময়ূরাক্ষীর বাঁধ। বাঁধের গায়ে কচি সবুজ সরবনের চাপ। তাহারই ভিতর হইতে উঠিয়াছে তালগাছের সারি। মধ্যে মধ্যে পলাশ, পালতে, শিমুল, শিরীষ, তেঁতুল গাছ। গাছগুলির মাথার উপরে অস্পষ্ট আলোয় উদ্ভাসিত আকাশের গায়ে জংশন শহরের কলের চিমনি। কলে ভোঁ বাজিতেছে। একসঙ্গে ৪-৫টা কলে বাজিতেছে। বোধহয় ৪টা বাজিল। মাঠ পার হইয়া সে বাঁধে উঠিল। বাঁধ হইতে নামিল ময়ূরাক্ষীর চরভূমিতে। জল পাইয়া চরে বেনা ঘাসগুলি সবুজ হইয়া উঠিয়াছে। তাহারই মধ্যে সযত্ন কর্ষিত তার ফসলের জমিগুলির গিরিরঙের মাটি বড় চমৎকার দেখাইতেছে। জমির মধ্যে তরকারির চারাগুলি সাপের ফনার মতো ডগা বাড়াইয়া লতাইতে শুরু করিয়াছে। ভোরবেলায় তিতির পাখির দল বাহির হইয়াছে খাদ্যার নেশানে। উইয়ের ঢিবি পিঁপড়ের গর্ত ঠোকরাইয়া উই ও পিঁপড়ে খাইয়া ফিরিতেছে। যতীনের সারায় কয়টা তিতির ফরফর শব্দে উড়িয়া গিয়া দূরে গিয়া জঙ্গলের মধ্যে লুকাইল। আকাশ লাল হইয়া উঠিতেছে। যতীন নদীর বালির উপর গিয়া দাঁড়াইল। পূর্ব দিগন্তে চৈত্রের বালুকা গর্ভময়ী ময়ূরাক্ষী ও আকাশে মিলন রেখায় সূর্য উঠিতেছে। কয়েকদিন পরে মহাবিষুব সংক্রান্তি। ময়ূরাক্ষী এখানে ঠিক পূর্ব বাহিনী। ময়ূরাক্ষী পার হইয়া সে জংশনের ঘাটে উঠিল। সপ্তাহে ২ দিন তাহাকে থানায় গিয়া হাজিরা দিতে হয়। অন্যান্য দিন সে চা খাইয়া থানায় যায়। আজ ভোরবেলার নেশায় সে বাহির হইয়া এতটা যখন আসিয়াছে,
তখন জংশনে হাজিরার কাজটা সারিয়া যাওয়াই ঠিক করিল। গ্রামের পথে পা দিয়াই যতীন আবার এক হাঙ্গামার সংবাদ পাইল। হাঙ্গামায় হাঙ্গামায় কয়েকদিন হইতেই গ্রামখানার মন্থর জীবনযাত্রা অকস্মাৎ যেন তালভঙ্গ হইয়া গিয়াছে। আজ শ্রীহরির বাগানে কে বা কাহারা গাছ কাটিয়া তছনছ করিয়া দিয়াছে। গুজবে, জটলায়, উত্তেজনায় গ্রামখানা চঞ্চল হইয়া উঠিয়াছে। চণ্ডীমণ্ডপের আটচালায় শ্রীহরি ঘোষ রাগে দুঃখে অধীরপ্রায় হইয়া মাথার চুল ছিঁড়িয়া বেড়াইতেছে। অকস্মাৎ তাহার মধ্য হইতে আজ বাহির হইয়া আসিতেছে পূর্বের সেই বর্বর চিরুপাল। গ্রাম হইতে অল্প দূরে উত্তর মাঠে, অর্থাৎ যেদিকে ময়ূরাক্ষী নদী তাহার বিপরীত দিকে বন্যাভয় নিরাপদ মাঠের মধ্যে একটা মজা পুকুরের পঙ্কোদ্ধার করিয়া সেই পুকুরের চারিপাশে শ্রীহরি শখ করিয়া বাগান তৈয়ারি করিয়াছিল। অতীত দিনের চাষি ছিরু সৃষ্টির নেশার সঙ্গে বর্তমানের আভিজাত্যকামী শ্রীহরির কল্পনা মিশাইয়া বাগানখানি রচিত হইয়াছিল। বহু দামি কলমের বহু চারা আনিয়া পুঁতিয়াছিল শ্রীহরি। মালদহ মুর্শিদাবাদ হইতে আমের কলম, কলিকাতা হইতে লিচু জামরুলের কলম ও নানা স্থান হইতে কানাইবাসী অমৃতসাগর কাবুলি প্রভৃতি কলার চারা সংগ্রহ করিয়া আনিয়াছিল। শুধু ফলের কামনাই নয়, ফুলের নেশাও তার ছিল। অশোক, চাঁপা, গোলাপ, গন্ধরাজ, বকুলের গাছও অনেকগুলি লাগাইয়াছিল। শ্রীহরির কল্পনা ছিল আরও অনেক। বাগানের মধ্যে শৌখিন 2 কামরা একখানি ঘর, ঘরের সামনে পুকুরের দিকে খানিকটা বাঁধানো চত্বর হইতে নামিয়া যাইবে একটি বাঁধানো ঘাটের সিঁড়ি। সেই কল্পনায় কাঁচা ঘাটের 2 পাশে 2টি কনক চাঁপার গাছ পুঁতিয়াছিল। অশোক ফুলের চারা বসাইয়াছিল বাগানে ঢুকিবার পথের পাশেই। গাছগুলি বেশ একটু বড় হইলেই গোড়া বাঁধাইয়া বসিবার স্থান তৈয়ারি করিবার ইচ্ছা ছিল। সন্ধ্যায় সে বন্ধুবান্ধব লইয়া বাগানে আসিয়া বসিবে। ইচ্ছা হইলে রাত্রে আনন্দ করিবে, গান বাজনা, পান ভোজন, কঙ্কনার বাবুদের মতো। গতরাত্রে কে বা কাহারা শ্রীহরি ঘোষের সেই বাগানটিকে কাটিয়া তছনছ করিয়া দিয়াছে। শ্রীহরি চিৎকার করিয়া বলিতেছে, তাদেরও মাথায় কোপ মারব আমি। তাহার ধারণা যাহাদের গাছ সে কাটিয়াছে এ কাজ তাহাদেরই। পঞ্চপাণ্ডবের প্রতি আক্রোশে অশ্বত্থামা যেমন নিষ্ঠুর আক্রমণে অন্ধকারের আবরণে পাণ্ডব শিশুগুলিকে হত্যা করিয়াছিল, তেমনি আক্রোশেই কাপুরুষ শত্রু তাহার শখের গাছগুলিকে নষ্ট করিয়াছে। শ্রীহরি ছাড়িবে না। অশ্বত্থামার শিরোমণি কাটিয়া সে প্রতিশোধ লইবে। থানায় খবর পাঠানো হইয়াছে। পথে ভূপালের সঙ্গে যতীনের দেখা হইয়াছে। হরেন ঘোষাল দস্তুর মতো ভরকাইয়া গিয়াছে। শ্রীহরির এই মূর্তিকে তাহার দারুণ ভয়। সে আমলে চিরুপাল তাহাকে একদিন জলে ডুবাইয়া ধরিয়াছিল, ঘাড়ে ধরিয়া মুখ মাটিতে রগড়াইয়া দিয়াছিল। সে ব্রাহ্মণ বলিয়া ভয় করে না, ভদ্রলোক বলিয়া খাতির করে না। যতীন ফিরিতে সে শুষ্ক মুখে আসিয়া কাছে বসিল, বলিল, যতীনবাবু, কেস ইজ সিরিয়াস, ভেরি সিরিয়াস। চিরুপাল ইজ ফিউরিয়াস, হি ইজ এ ডেঞ্জারাস ম্যান। জগন ঘোষ খুব খুশি হইয়াছে। সে ইহাকে সর্বোত্তম সূক্ষ্ম বিচারক বিধাতার দণ্ড বিচারের সঙ্গে তুলনা করিয়াছে। 3rd ক্লাস পর্যন্ত পড়া বিদ্যায় সে আজ দেবভাষায় ইহার ব্যাখ্যা করিয়া দিল। ষণ্ডশ্চ শত্রু ব্যাঘ্রণ নিপাতিত, অর্থাৎ ষাঁড়ের শত্রু বাঘে মারিয়াছে। দেবু বলিল, না ডাক্তার, কাজটা অত্যন্ত অন্যায় হয়েছে। ছি, তোমার কথা বাদ দাও ভাই, তুমি হলে ধর্মপুত্র যুধিষ্ঠির। দেবু কোনো উত্তর দিল না, রাগও করিল না। সত্য সত্যই দুঃখিত হইয়াছে। ওই গাছগুলি শ্রীহরি যত্নে পুঁতিয়াছিল, ফলও সে ভোগ করিত। শ্রীহরি তাহার গাছ কাটিয়াছে, তবু দুঃখই সে পাইয়াছিল। কাজটা অন্যায়। গাছপালার উপর তাহার বড় মমতা। ওইসব গাছ বড় হইত, ফুলে ফলে ভরিয়া উঠিত প্রতিটি বৎসর। পুরুষানুক্রমে তাহারা বাড়িয়া চলিত। মানুষের চেয়ে গাছের পরমায়ু বেশি। শ্রীহরির সন্তান সন্ততি, তাহার উত্তরাধিকারী, তাহার পরের পুরুষ ওই গাছের ফলে ফুলে পরিতৃপ্ত হইত। দেবতার ভোগ দিত, গ্রামে বিলাইত, লোক তৃপ্ত হইত। সে গাছকে এমনভাবে নষ্ট করিতে আছে। ভোঁ শব্দে দৌড়িয়া আসিয়া উচ্চিংড়ে বলিল, দারোগা এসেছে। হরেন চমকাইয়া উঠিল, কোথায়? উচ্চিংড়ে তখন বাড়ির মধ্যে গিয়া ঠুকিয়াছে। জবাব দিল গোবরা। সে উচ্চিংড়ের পিছনে ছিল, বলিল, সেই পুকুর দেখে গায়ে আসছে। এবার জগনও শঙ্কিত হইয়া উঠিল, বলিল, যতীনবাবু, ব্যাটা নিশ্চয়ই আমাদের সবাইকেই সন্দেহ করে এজাহার দেবে। পুলিশও বোধহয় আমাদেরই চালান দেবে। জামিন টামিনের ব্যবস্থা কিন্তু আপনাকেই করতে হবে। আপনি কংগ্রেসের সেক্রেটারিকে চিঠি লিখে রাখুন। দুর্গা আসিয়া দাঁড়াইল।
জামাই পণ্ডিত, দুর্গা? দেবু যতীনের তক্তপোষে শুইয়াছিল, উঠিয়া বসিল। হ্যাঁ, বাড়ি এসো। কেন রে? পুলিশ এসেছে, ঘর দেখবে। ডাক্তার, আপনার ঘরের সামনেও সিপাহী দাঁড়িয়েছে। হরেন সর্বাগ্রে উঠিয়া বলিল, মাই গড, মায়ের গীতাটা নিয়ে হয়েছে আমার মরণ। একজন পুলিশের কনস্টেবল যন্তিনেক চৌকিদার লইয়া আসিয়া অনিরুদ্ধের ৩ দরজায় পাহারা দিয়া বসিল। পথে যাইতে যাইতে দুর্গা বলিল, জামাই পণ্ডিত। কি রে? ঘরে কিছু থাকে তো আমাকে দেবে, আমি ঠিক পেট আঁচলে নিয়ে বাইরে চলে যাব। কি থাকবে আমার ঘরে? কিছু নাই। বাড়ির দুয়ারে সাব ইন্সপেক্টর নিজে ছিল। সে বলিল, পণ্ডিত, আপনার ঘর আমরা সার্চ করব। দুর্গা, তুই ভেতরে যাস নে। দুর্গা বলিল, ওরে বাবা, দুধের ঘটি রয়েছে যে দারোগাবাবু, আবার আমাকে নিয়ে পড়লেন কেন? হাসিয়া দারোগা বলিল, তুই ভারী বজ্জাত, কোথায় ঘটি আছে বল, চৌকিদার এনে দেবে। দেবু বলিল, আসুন দারোগাবাবু। দুর্গা, তুই বস, ঘটি আমি পাঠিয়ে দিচ্ছি। দারোগা বলিল, ঝরঝরে জায়গায় বস দুর্গা, দেখিস সাপে কি বিছে কামড়ায় না যেন। পুলিশ ঘরবাড়ি অনুসন্ধান করিয়া দা, কুড়ুল, কাটারি বেশ তীক্ষ্ণ দৃষ্টিতে পরীক্ষা করিয়া দেখিল তাহার মধ্যে গত রাত্রে কচি গাছ কাটার কোনো চিহ্ন আছে কিনা। কিন্তু সেসব কিছু পাওয়া গেল না। কাঁচা কাপড়গুলি পরীক্ষা করিয়া দেখিল তাহাতে কলা গাছের কষের চিহ্ন আছে কিনা, কিন্তু তাও ছিল না। পুলিশ লইল নূতন প্রজা সমিতির খাতাপত্রগুলি। এই খাতাপত্রগুলির কথাই দেবুর মনে ছিল না। অন্য সকলের বাড়ি হইতে পুলিশ শুধু হাতেই ফিরিয়া আসিয়াছিল। শ্রীহরির যতীনের নামেও এজাহার দিয়াছিল, তাহাকেও তাহার সন্দেহ হয়। শ্রীহরির বন্ধু জমাদার সাহেব হইলে কি হইত বলা যায় না। নূতন সাব ইন্সপেক্টর শ্রীহরির এ কথা গ্রাহ্যই করিল না। বলিল, ঘোষমশায়, সবেরই মাত্রা আছে, মাত্রা ছাড়িয়ে যাবেন না। এ সংসারে যাহারা আপন সত্যের বিধান লঙ্ঘন করিতে চায়, বিধাতাকে সবচেয়ে বেশি মানে তাহারাই। বিধাতার তুষ্টি লাভ করিলে সর্বপ্রকার বিধান লঙ্ঘনজনিত অপরাধের দণ্ড লঘু হইয়া যায়। এই বিশ্বাসই তাহাদের জীবনে পরম আশ্বাস। শ্রীহরি তাড়াতাড়ি বলিল, না 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 না, ওটা আমারই ভুল, ও আপনি ঠিক বলেছেন। যাহা হোক, দেবুর ঘর তল্লাশ করার পর দারোগা বলিল, পণ্ডিত, আপনাকে আমরা অ্যারেস্ট করছি। আপনি প্রজা সমিতির প্রেসিডেন্ট। এই কাজটা প্রজা সমিতির দ্বারাই হয়েছে বলেই সন্দেহ হচ্ছে আমাদের। অবশ্য এনকোয়ারি আমাদের এখনও শেষ হয়নি। উপস্থিত আপনাকে অ্যারেস্ট করলাম। চার্জটা অবশ্যই থেফট। দেবু বলিল, থেফট চার্জড? চুরি আমার বিরুদ্ধে? হাসিয়া দারোগা বলিল, গাছ কাটা তো আছে, সেটা সমন করবেন এসডিও। ঘোষের 2টো লোহার তারের জাফরি চুরি গেছে। আমাদের চুরির চার্জে চালান দেবেন দারোগাবাবু? দেবু মর্মান্তিক আক্ষেপের সহিত প্রশ্ন করিল। অর্জুনের মতো বীরকে সময় দোষে নপুংসক সাজতে হয়েছিল, জানেন তো পণ্ডিত। ও নিয়ে দুঃখ করবেন না, বেলা তো অনেক হয়ে গেল, খাওয়া দাওয়া সেরেই নিন। দারোগার কথায় দেবু আশ্চর্য রকমের সান্ত্বনা পাইল। সে হাসিয়া বলিল, আপনি একটু জল টল খাবেন? চাকরি পেটের দায় পণ্ডিত, খাবো নিশ্চয়, তবে আপনার ঘরেও না, ঘোষের ঘরেও নয়। আমাদের যতীনবাবু আছেন, ওখানেই যা হয় হবে। দারোগা আসিয়া যতীনের ওখানে বসিল। গ্রামের লোকেরা অবনত মস্তকে চারিপাশে বসিয়াছিল। সকলেই সবিস্ময়ে ভাবিতেছিল, কে এ কাজ করিল। মেয়েরা আসিয়া জড়ো হইয়াছে দেবুর বাড়ি। অনেকে উঠানের উপর ভিড় করিয়া দাঁড়াইয়া আছে, কেহ কেহ দাওয়ার উপর বসিয়া পড়িয়াছে। বিলু যেন পাথর হইয়া গিয়াছে। দুর্গার চোখ দিয়া জল গড়াইয়া পড়িতেছে অনর্গল ধারায়। রাঙাদিদির আর বিলাপের শেষ নাই। পদ্ম বসিয়া আছে বিলুর পাশে। বিলুর দুঃখে সেও অপরিসীম দুঃখ অনুভব করিতেছে। মনে হইতেছে, আহা, এই দুঃখের ভার যদি সে নিজে লইয়া বিলুর দুঃখ মুছিয়া দিতে পারিত। অবগুণ্ঠনের মধ্যে তাহার চোখ হইতেও টপ টপ করিয়া জল মাটির উপর ঝরিয়া পড়িতেছে। অকস্মাৎ ছুটিয়া আসিল উচ্চিংড়ে। লোকজনের ভিড়ের মধ্যে সুকৌশলে মাথা গলাইয়া একেবারে পদ্মের কাছে আসিয়া হাঁপাইতে হাঁপাইতে বলিল, শিগগিরই বাড়ি এসো মামনি। যতীনের দেখা দেখি সেও পদ্মকে মামনি বলে। পদ্ম বিরক্ত হইয়া ঘাড় নাড়িয়া ইঙ্গিতে প্রশ্ন করিল, কেন? সে অবশ্য বুঝিয়াছে যতীনের তলব পড়িয়াছে, চা করিতে হইবে। কম্মকারকে যে দারোগাবাবু ধরে নিয়ে যাচ্ছে গো।
পদ্মের বুকটা ধরাস করিয়া উঠিল, তাহার সর্বাঙ্গ থরথর করিয়া কাঁপিতে আরম্ভ করিল। অনিরুদ্ধকে ধরিয়া লইয়া যাইতেছে, সে আবার কি কথা! একা পদ্ম নয়, কথাটায় সকলেই সচকিত হইয়া উঠিল। দেবু প্রশ্ন করিল, তার আবার কি হল? কমকার যে সাউখুরি করে বললে, আমাকে ধর হে, আমি গাছ কেটেছি। দারোগা অমনি ধরলে। বলতে বলতে উচ্চিংড়ে যেমন ভিড়ের ভিতর দিয়া সুকৌশলে মাথা গলাইয়া প্রবেশ করিয়াছিল, তেমনি সুকৌশলেই বাহির হইয়া গেল। কোনরূপে আত্মসংবরণ করিয়া পদ্ম মেয়েদের ভিড় ঠেলিয়া বাহির হইয়া আসিল। কামার বউ! পদ্ম পিছন ফিরিয়া দেখিল ডাকিতেছে দুর্গা। দাঁড়াও, আমিও যাব। উচ্চিংড়ে কথাটা গুছাইয়া বলিতে পারে নাই, কিন্তু মিথ্যা বলে নাই, সত্যই বলিয়াছে। স্তব্ধ জনতার মধ্য হইতে নিতান্ত অকস্মাৎ অনিরুদ্ধ চোখ মুখ দৃপ্ত করিয়া দারোগার সম্মুখে বুক ফুলাইয়া আসিয়া বলিয়াছিল, দেবু পণ্ডিতের বদলে আমাকে ধরো, ও গাছ কাটে নাই, গাছ কেটেছি আমি। ডেটিনিউ যতীনের ঘরের দাওয়ায় বসিয়াছিল দারোগা, তাহার সম্মুখে জমিয়া দাঁড়াইয়াছিল একটি জনতা। সেই দারোগা হইতে সমবেত জনতা আকস্মিক বিস্ময়ে তাহার মুখের দিকে চাহিল। অনিরুদ্ধ বলিয়াছিল, কাল রেতে টাঙি দিয়ে আমি বেবাক গাছ কেটেছি, জাফরি দুটো তুলে ফেলে দিয়েছি চরখাই পুকুরের জলে। মিথ্যা কথা নয়। ধারালো টাঙি দিয়া অনিরুদ্ধ তাহাদের গাছ কাটার প্রতিশোধ তুলিয়াছে চিরুপালের উপর। উন্মত্ত প্রতিশোধের আনন্দে গাছ কাটিতে কাটিতে সে সেই অন্ধকার রাত্রে নাচিয়া নাচিয়া ছুটিয়া বেড়াইয়াছে, আর ছোট ছেলের মতো মুখে বলিদানের বাজনার বোল আওড়াইয়াছে। খাজ্জে জিজিং ঝিনাক জিজিং নাজিং জিজিং ঝিনাক, খাজ্জে জিজিং জিনাক জিজিং নাজিং জিজিং ঝিনাক। এই কথা কেহ জানে না, সে কাহাকেও বলে নাই, এমনকি পদ্মকে পর্যন্ত না। ওই ছেলে দুটোকে লইয়া পদ্ম আজকাল পৃথক শুইয়া থাকে। রাত্রে নিঃশব্দে অনিরুদ্ধ উঠিয়া গিয়াছিল, ফিরিয়াছে নিঃশব্দে। সকালবেলা হইতে সে চিরুর আস্ফালন শুনিয়া মনে মনে কৌতুক বোধ করিয়াছে। পুলিশ আসিলেও সে এক বিন্দু ভয় পায় নাই। ভোরবেলাতেই টাঙিখানাকে সে আগুনে পোড়াইয়া সকল অপরাধের চিহ্নকে নিশ্চিহ্ন করিয়াছে। কাপড়খানাতে অবশ্য কলার রস লাগিয়াছে, সেখানাকে অনিরুদ্ধ খিড়কির ঘাটে জলের তলায় পুঁতিয়া রাখিয়াছে। কিন্তু দেবু পণ্ডিতকে দারোগা গ্রেপ্তার করিল। তখন সে চমকিয়া উঠিল, তাহার মনে একটা প্রবল ধাক্কা আসিয়া লাগিল। এ কি হইল? পণ্ডিতকে গ্রেপ্তার করিল, দেবুকে! এইমাত্র কিছুদিন হইল সে জেল হইতে ফিরিয়াছে, বিনা দোষে আবার তাহাকে ধরিল। এ গ্রামের সকলের চেয়ে ভালো মানুষ, দশের উপকারী, তাহার পাঠশালার বন্ধু, বিপদের মিত্র দেবুকে ধরিল। জগনকে ধরিল না, হরেনকে ধরিল না, তাহাকে ধরিল না, ধরিল পণ্ডিতকে। জনতার মধ্যে চুপ করিয়া মাটির দিকে সে ক্ষুব্ধ বিষণ্ণ মুখে ভাবিতেছিল, তাহার অপরাধের দণ্ড ভোগ করিতে দেবু ভাই জেলে যাইবে। সমস্ত লোকগুলি নীরবে হায় হায় করিতেছে। আক্ষেপে সে অধীর হইয়া উঠিল। ভাবিতে ভাবিতে সে আর আত্মসম্বরণ করিতে পারিল না। একটা অদ্ভুত ধরনের আবেগের প্রাবল্যে দৃপ্ত ভঙ্গিতে সে দারোগার নিকট আসিয়া নিজের হাত বাড়াইয়া বলিল, দেবু পণ্ডিতের বদলে আমাকে ধরো, ও গাছ কাটে নাই, গাছ কেটেছি আমি। মুহূর্তে সমস্ত জনতা বিস্ময়ে হতবাক হইয়া গেল। একটা স্তব্ধতা থমথম করিতে লাগিল। দারোগা পর্যন্ত অনিরুদ্ধের দিকে বিস্ময়ে বিস্ফারিত দৃষ্টিতে চাহিয়া রহিল। সেই স্তব্ধ এবং বিস্মিত পরিমণ্ডলের মধ্যে অনিরুদ্ধ সোচ্চারে নিজের সমস্ত দোষ কবুল করিয়া ফেলিল। এই স্তব্ধতা প্রথম ভঙ্গ করিল দেবু। উচ্চিংড়ের কাছ হইতে খবর পাইয়া বাড়ি হইতে ছুটিয়া আসিয়া তাহাকে জড়াইয়া ধরিয়া থরথর কম্পিত কণ্ঠে বলিল, অনি ভাই, অনি ভাই, কিছু ভেবো না অনি ভাই, আমি প্রাণ দিয়ে তোমাকে ছাড়াতে চেষ্টা করব। অনিরুদ্ধ উত্তর দিতে পারিল না। গভীর আনন্দে বোকার মতো আকর্ণ বিস্তার হাসিয়া দেবুর মুখের দিকে চাহিয়া দাঁড়াইয়া রহিল। অকস্মাৎ তাহার চোখ হইতে দর দর ধারে জল গড়াইতে লাগিল। সঙ্গে সঙ্গে দেবুও কাঁদিয়া ফেলিল। তাহার সঙ্গে আরও অনেকে, এমনকি যতীন এবং দারোগা পর্যন্ত চোখ মুছিতে লাগিল। সঙ্গে সঙ্গে গ্রামের প্রত্যেকেই অনিরুদ্ধকে সাধুবাদ দিল। মানুষের মতো কাজ করলে অনিরুদ্ধ এবার, এ 100 বার সাবাস অনিরুদ্ধ, সাবাস। ইহারই মধ্যে একটি উচ্চকণ্ঠ জনতার পিছন হইতে ধ্বনিত হইয়া উঠিল, সাবাস ভাই সাবাস, 100 বার সাবাস। বিচিত্র ব্যাপার, এ কণ্ঠস্বর সর্বশান্ত ভিক্ষুক তারিণীপালের, উচ্চিংড়ের বাবার। লোকটা কালো, লম্বা, দাঁত উঁচু, খানিকটা খ্যাপা খ্যাপা।
অনিরুদ্ধের এই কাজটির মধ্যে সে কি করিয়া এক মহোল্লাসের সন্ধান পাইয়াছে। বাড়ির ভিতরে পদ্ম নির্বাক হইয়া দাঁড়াইয়া রহিল। চোখ দিয়া তাহার শুধু জলই ঝরিতেছিল। তাহার বাক্য হারাইয়া গিয়াছে, চোখের জল গলিয়া গলিয়া পড়িতেছে। দুর্গা দাঁড়াইয়াছিল অল্প দূরে। উচ্চিংড়ে ও গোবরা কাছেই ছিল। অনিরুদ্ধ ভিতরে আসিতেই তাহারা সরিয়া গেল। অনিরুদ্ধ এতক্ষণে সপ্রতিভভাবে হাসিয়া সকলের দিকে চাহিয়া বলিল, চললাম তাহলে। পদ্মে তখনও ভাত হয় নাই, যতীনেরও অল্প দেরি আছে। দেবু বলিল, আমার জন্য ভাতে ভাত হয়েছে অনি ভাই, তাই দুটো খেয়ে নেবে চলো। দেবুর ঘরেই খাইয়া অনিরুদ্ধ থানায় চলিয়া গেল। যাইবার সময় দারোগা দুর্গাকে একটা তলব দিয়া গেল, থানাতে যাবি একবার, তোর নামেও একটা রিপোর্ট হয়েছে। আজ যতীন নিজে রান্না করিল। উদ্যোগ করিয়া দিল উচ্চিংড়ে এবং গোবরা। দূরে দাঁড়াইয়া সমস্ত বলিয়া দিল দুর্গা। পদ্ম কিছুক্ষণ ঘরে বসিয়াছিল, তাহার পর গিয়া বসিল খিড়কির ঘাটে। এখানে বসিয়া তীক্ষ্ণস্বরে নামহীন কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করিয়া তীব্র নিষ্ঠুরতম অভিসম্পাত দিতে আরম্ভ করিল। শরীরে ঘুণ ধরবে, আকাট রোগ হবে, শরীর যদি পাথর হয় তো ফেটে যাবে, লোহার হয় তো গলে যাবে, অলক্ষ্মী ঘরে ঢুকবে, লক্ষ্মী বনবাসে যাবে, ঘরে আগুন লাগবে, ধানের মড়াই ছাইয়ে কাদা হবে। মনের ভিতর রূঢ়তর অভিসম্পাতে আরও চোখা চোখা বাণী ঘুরিতেছিল। বউ বেটা মরবে, পিণ্ডি লোপ হবে, জোর বেটা এক বিছানায় শুয়ে ধরফর করে যাবে। কিন্তু সঙ্গে সঙ্গে মনের কোণে উঁকি মারিতেছিল বিশীর্ণ গৌরবর্ণা এক সীমন্তিনী নারীর অতি কাতর করুণা ভিক্ষুমুখ। অল্পে অল্পে সে চুপ করিয়া গেল। দুর্গা আসিয়া ডাকিল, কামার বউ, এসো ভাই, নজরবন্দিবাবু রান্না নিয়ে বসে আছেন। পদ্ম উত্তর দিল না। খাল ভরি উঠে আয় কেনে, পিণ্ডি খাবি না? তোর লেগে আমরাও খাবো না নাকি? এবার আসিয়া এমন মধুর সম্ভাষণে ডাকিল উচ্চিংড়ে। পদ্ম উত্তর দিল, তোরা খা না গিয়ে হতভাগারা, আমি খাবো না, যা। খেতে দিচ্ছে না সেই নজরবন্দিবাবু, তুমি না খেলে আমাদিকে দেবে না। নিজেও খায় নাই, কম্মকার তো মরে নাই, তবে তার লেগে তো কাঁদছিস কেনে? তবে রে মুখ পড়া। পদ্ম ক্রোধ ভরে তাহাকে তাড়া করিয়া আসিয়া সেই টানে একেবারে বাড়ি ঢুকিয়া পড়িল। ২৯শে চৈত্র, অনিরুদ্ধের মামলার দিন পড়িয়াছে। বিচার করিবার কিছু নাই, সে নিজেই স্বীকারোক্তি করিয়াছে। পুলিশের কাছেই করিয়াছিল, হাকিমের কাছেও করিয়াছে। উকিল মুক্তার কাহারও পরামর্শে সে তাহা প্রত্যাহার করে নাই। সে যেন অকস্মাৎ বেপরোয়া হইয়া উঠিয়াছে। সেই দিনের সর্বজনের বাহবা তাহাকে যেন একটা নেশা ধরাইয়া দিয়াছে। সাজা তাহার হইবেই। দেবু কয়েকদিনই সদর শহরে গিয়াছিল, উকিল মুক্তারও দেওয়া হইয়াছে। কিন্তু সকল উকিল মুক্তারে এক কথাই বলিয়াছে, সাজা ২ মাস হইতে ৬ মাস পর্যন্ত হইতে পারে, কিন্তু সাজা হইবে। ইহার মধ্যে ইন্সপেক্টর আসিয়া একবার তদন্ত করিয়া গিয়াছে, প্রজা সমিতির সহিত কোনো সংস্রব আছে কিনা, ইহাই ছিল তদন্তের বিষয়। ইন্সপেক্টর তাহার ধারণা স্পষ্টই গ্রামের লোকের কাছে বলিয়া গিয়াছে। প্রজা সমিতি একাজ করতে বলে নাই, এটা ঠিক, কিন্তু প্রজা সমিতি যদি না থাকতো গ্রামে, তবে এ কাণ্ড হতো না, এতে আমি নিঃসন্দেহ। দুর্গাকে ডাকা হইয়াছিল, তাহার বিরুদ্ধে নাকি রিপোর্ট হইয়াছে। কে রিপোর্ট করিয়াছে না বলিলেও দুর্গা বুঝিয়াছে। ইন্সপেক্টর তীক্ষ্ণ দৃষ্টিতে তাহার দিকে চাহিয়া প্রশ্ন করিয়াছিল, শুনছি তোর যত দাগি বদমাশ লোকের সঙ্গে আলাপ, তাদের সঙ্গে তুই, ব্যাপার কি বলতো? দুর্গা হাত জোর করিয়া বলিয়াছিল, আগে হুজুর, আমি নষ্ট দুষ্ট, এ কথা সত্যি, তবে মশাই, আমাদের গায়ের চিরুপাল। জিভ কাটিয়া সে বলিল, না মানে ঘোষ মহাশয়, শ্রীহরি ঘোষ, থানার জমাদারবাবু, ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টবাবু, এরা সব যে দাগি বদমাশ লোক, এ কি করে জানবো বলুন? মেলামেশা আলাপ তো আমার এদের সঙ্গে। ইন্সপেক্টর ধমক দিল। দুর্গা কিন্তু অকুতভয়, বলিল, আপনি ডাকুন সবাইকে, আমি মুখে মুখে বলছি। এই সেদিন রেতে জমাদার ঘোষমশাইয়ের বৈঠকখানে এসে আমাদ করতে আমাকে ডেকেছিল, আমি গেছলাম। সেদিন ঘোষমশাইয়ের খিড়কির পুকুরে আমাকে সাপে কামড়েছিল, পেরোমাই ছিল, তাই বেঁচেছি। রামকিষণ সিপাইজি ছিল, ভূপাল থানাদার ছিল, সুধান সকলকে, আমার কথা তো কারো কাছে ছাপি নাই। ইন্সপেক্টর আর কোনো কথা না বাড়াইয়া কঠিন দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিয়াছিল, আচ্ছা আচ্ছা, যাও তুমি, সাবধানে থাকবে। পরম ভক্তি সহকারে একটি প্রণাম করিয়া দুর্গা চলিয়া আসিয়াছিল। পরবর্তী পর্বে আমরা জানব
গাজনের মেলা কি ভয়ানক বিপদ ডেকে আনতে চলেছে।